প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাসে। আজকে আমাদের লেকচার নাম্বার 12। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এক নজরে সেগুলি একটু দেখে নেই। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মূলত আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আমরা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নিয়ে দুইটা লেকচার আলোচনা করব, লেকচার 12 এবং লেকচার 13। আমাদের আজকে হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে এক। আজকে আমাদের চারটা বিষয়ের উপরে মূলত আলোচনা করব: গোয়েন্দা সংস্থা, বিশ্বের বিখ্যাত গোয়েন্দা সংস্থা, স্নায়ুযুদ্ধ এবং তার পরবর্তী বিশ্বের ঘটনা প্রবাহ, বিশ্বের গেরিলা সংগঠন ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, এবং সর্বশেষ পর্ব হচ্ছে সংবাদ সংস্থা। এটা হলো সংবাদ সংস্থা। এই বিষয়গুলোর উপরে আজকে আমরা আলোচনা করব। আমরা হচ্ছে সরাসরি আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনার প্রথমে হচ্ছে গোয়েন্দা সংস্থা, বিশ্বের বিখ্যাত গোয়েন্দা সংস্থা। আমরা যদি বিশ্বের বিখ্যাত গোয়েন্দা সংস্থার কথা বলি, প্রথম যে দেশের নাম চলে আসে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা মূলত তাদের দুইটা গোয়েন্দা সংস্থা সম্পর্কে আমরা জানি, যে দুইটা সরাসরি আছে তাদের সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা পরিচালিত। একটা হচ্ছে সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। সিআইএ কে বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আরেকটা গোয়েন্দা সংস্থা হলো এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই দুইটাকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা নেটওয়ার্ক, সিআইএ এবং এফবিআই। তা সিআইএ যেটা, সিআইএর সদর দপ্তর অবস্থিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এটা সদর দপ্তর অবস্থিত। আর এফবিআইটা হচ্ছে মূলত ওয়াশিংটনে অবস্থিত, এফবিআই। এছাড়া আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দেখি উল্লেখযোগ্য, তারপর হচ্ছে ডিআইএ। ডিআইএ পুনরূপ হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ। এই তিনটা হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত। এর মধ্যে আমরা প্রথম দুইটাকে বলছি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তর গোয়েন্দা সংস্থা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আরো দুইটা গোয়েন্দা সংস্থার অস্তিত্ব আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হচ্ছে ফেয়ারফ্যাক্স, আমরা নাম শুনেছি ফেয়ারফ্যাক্স। ফেয়ারফ্যাক্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা হচ্ছে ফেয়ারফ্যাক্স, অর্থনৈতিক। আরেকটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়, ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড। ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড মূলত বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা। আসলে এটা বেসরকারি নিরাপত্তা সংস্থা যদিও বলা হয়, কিন্তু বাস্তবপক্ষে এটা গোয়েন্দা সংস্থার মতো কার্যক্রম পরিচালনা করে গোয়েন্দা সংস্থা আমরা বলতে পারি। তা আমরা বৃহৎ আকারের মার্কিন যুক্তরাষ্ট্রের 5টা গোয়েন্দা সংস্থা দেখলাম। এখান থেকে প্রশ্ন হয় যে নিচের কোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, কিংবা ফেয়ারফ্যাক্স কোন দেশ ভিত্তিক গোয়েন্দা সংস্থা, অথবা বিশ্বের সর্ববৃহৎ গোয়েন্দা সংস্থা কোনটি। এটা গুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপর আমরা আলোচনায় আসি ব্রিটেন তথা যুক্তরাজ্য বা ইউকে। তা ইউকে যদি আমরা গোয়েন্দা সংস্থা দেখি তাহলে দেখবো এসআইএস হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ সরকারি সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। এরপর আমরা আরো দুইটা গোয়েন্দা সংস্থা দেখব,
যুক্তরাষ্ট্রের MI5 আর MI6, আরো দুইটা গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের। MI5 হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 5, আর MI6 হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 6। এই দুইটা হচ্ছে ব্রিটেনের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তবে খুব গুরুত্বপূর্ণ সংস্থা। ব্রিটেনের সরকারি আরেকটা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা BSS, ব্রিটিশ সিক্রেট সার্ভিস। ব্রিটিশ সিক্রেট সার্ভিস। আমরা ব্রিটেনের গোয়েন্দা সংস্থা দেখছি 4টা। ব্রিটেনের পুলিশের একটা গোয়েন্দা সংস্থা আছে যেটা বেশ ক্ষমতাধর, আমরা হয়তোবা নাম শুনেছি কিনা জানি না। এই গোয়েন্দা সংস্থা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে ব্রিটেনের পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা। তো আমরা যুক্তরাজ্য বা ব্রিটেনের 5টা গোয়েন্দা সংস্থা দেখলাম। এরপর আমরা যদি আরেকটা দেশ নিয়ে আলোচনা করি বা আরেকটা দেশের কথা বলি, তাহলে সেটা হবে হচ্ছে ইসরায়েল। আমরা ইসরায়েল নিয়ে হচ্ছে আলোচনা করতে পারি যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো কি কি। আমরা যদি দেখি ইসরায়েলের 2টা গোয়েন্দা সংস্থা, যে 2টা আমরা অনেক বেশি পড়ালেখা করেছি, অনেক বেশি জানি আমরা যে 2টার সম্পর্কে, এবং এই 2টা কিন্তু খুবই দুর্ধর্ষ বলা হয়। তারা যে কোনো সময় যে কাউকে হত্যা করতে পারে যদি তাদের সেটা আইডিওলজি ভিন্ন হয়। যেমন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়ে একটা কথা ছিল, ফিলিস্তিনের হামাসের নেতা ইসমাইল হানিয়ার উপরে তারা হচ্ছে আক্রমণ করে, বিষ প্রয়োগ করে। পরে জর্ডানের বাদশা, জর্ডানের সাথে কিন্তু ইসরায়েলের শান্তি চুক্তি আছে, জর্ডানের সাথে হচ্ছে ইসরায়েলের শান্তি চুক্তি আছে। তা জর্ডানে হচ্ছে অবস্থানরত অবস্থায় ইসমাইল হানিয়ার উপরে মোসাদ বিষ প্রয়োগ করে। তা এটা হচ্ছে বিষ প্রয়োগের সময় মোসাদের 2জন তার পোশাকে যখন বিষ স্প্রে করে সিস্টেমে, তখন 2জন গ্রেফতার হয় এবং 2জনকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা প্রকৃতপক্ষে হচ্ছে মোসাদের সদস্য। তা সে সময় জর্ডানের বাদশাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সময় দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে মোসাদের যিনি প্রধান তাকে জর্ডানে আসতে হবে এবং এই বিষের ঔষধ নিয়ে আসতে হবে, বিষের যাতে রিমুভ করতে পারে, বিষ রিমুভের জন্য ঔষধ নিয়ে আসতে হবে। আর তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, লিখিত চুক্তি করতে হবে যে ইসমাইল হানিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে এর জন্য দায়ী থাকবে মোসাদ। যদি তারা এটা না করে তাহলে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পাদিত শান্তি চুক্তি তারা প্রত্যাহার করে নেবে এবং তারা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটা প্রতিক্রিয়া দেখাবে। এই জর্ডানের বাদশার সাথে তৎকালীন অনেক মুসলিম বিশ্ব একমত হলো। পরবর্তীতে দেখা গেল যে পরবর্তীতে মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী, এই গোয়েন্দা বাহিনীর প্রধান নিজেই হচ্ছে ওই বিষের প্রতিক্রিয়া যাতে না সৃষ্টি হতে পারে এই কারণে কিন্তু তার ঔষধ নিয়েই জর্ডানে ফিরে আসে এবং জর্ডানে এসে সেই বিষটা দিয়েই তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো হচ্ছে এই বিষ প্রয়োগ করবেন না। এই প্রতিজ্ঞা করতে হয় এবং সেখান থেকেই 1 মাসের মধ্যে ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়া সুস্থ হয়ে ওঠে। তা আমরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলতে মূলত মোসাদ এবং আমান, এই 2টা গোয়েন্দা সংস্থাকে আমরা বুঝে থাকি, মোসাদ এবং আমান। তবে হ্যাঁ, ইসরায়েলের আরেকটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আছে যেটার নাম আমরা সাধারণত জানি না, শাভাক। তাহলে আমরা বৃহৎ আকারে 3টা গোয়েন্দা সংস্থা মোসাদ, আমান এবং শাভাক, এই 3টা দেখলাম। এরপর আমরা আসি পৃথিবীর
অন্যতম আলোচিত দেশের মধ্যে একটা হচ্ছে ইরান। ইরানের গোয়েন্দা সংস্থা হচ্ছে বিভাগ, আরেকটা আছে আল-কুদস। এই দুইটা হচ্ছে ইরানের গোয়েন্দা সংস্থা। এবং সাম্প্রতিক সময় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সম্পর্কের টানাপোড়েন, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কের টানাপোড়েনের অন্যতম একটা কারণ হচ্ছে এই আল-কুদস বাহিনীর প্রধানের হত্যা ইরাকের, যার পাল্টা আক্রমণটা আমরা হচ্ছে খুব ভালোভাবে আমরা দেখলাম বা আমরা হচ্ছে উপলব্ধি করলাম। এরপর চলে আসছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। তা ভারতের গোয়েন্দা সংস্থা বলতে আমাদের সামনে একটা সংস্থার নামই আমরা জানি, RAW বা র। ভারতের গুরুত্বপূর্ণ, এবং রর প্রভাবটা বলা হয় বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। এবং আমাদের 2018 সালে যে নির্বাচন হয়, নির্বাচনে এশিয়ার ইলেকশন অবজারভিং যে গ্রুপ ছিল, তাদের মতামতে বাংলাদেশের নির্বাচনের মেকানিজমের দায়িত্ব ছিল হচ্ছে এই বাহিনীর। এটা হচ্ছে এশিয়ান ইলেকশন ওয়ার্কিং অবজারভেশন কমিটির মতামত। এটা আসলে এভাবে আমরা দেখি না। যাই হোক, র হচ্ছে ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। রয়ের পূর্ণ হচ্ছে দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো ভারত নিয়ে যখন আলোচনা করি তখন আরেকটা দেশ অটোমেটিক্যালি চলে আসে আমাদের আলোচনায়, পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। আমরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলতে ISI, ইসলামিক স্টেট না, কিন্তু এটা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। পাকিস্তানের আরেকটা গোয়েন্দা সংস্থার নাম আমরা দেখি PIA। PIA হচ্ছে পাকিস্তানের অন্যতম একটি গোয়েন্দা সংস্থা। PIA এর পুরো হচ্ছে পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি। পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সি বা PIA হচ্ছে পাকিস্তানের অন্যতম একটি গোয়েন্দা সংস্থা। এরপর আমরা দেখব হচ্ছে আরো কয়েকটা দেশের গোয়েন্দা সংস্থা। জাপান আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য প্রদানকারী দেশ। জাপানের গোয়েন্দা সংস্থা বলতে আমরা নাইচোকে বুঝে থাকি। এবং বর্তমান বিশ্বের, একটু বলি, বর্তমান বিশ্বের কিন্তু সবচেয়ে ভদ্র এবং নম্র দেশ হিসেবে পরিচিত হলো জাপান। জাপান কিন্তু কখনো কোনো কারোর সাথে ঝামেলায় যায় না, এবং ওইভাবে জাপান, আগের সেই জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জাপান কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে জাপানের শান্তি সংবিধান গ্রহণের পর পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে জাপান। জাপানের সংবিধানকে বলা হয় শান্তি সংবিধান। জাপান নিয়ে আমরা আরো কয়েকটি ইনফরমেশন একটু জেনে আসি। যেমন আপনারা দেখবেন সুশি ও সাশিমি, আসে কিন্তু মানুষ সুশি ও সাশিমি কি, তা সুশি ও সাশিমি কিন্তু জাপানের বিখ্যাত খাবার। এরকম তো জাপানের সংবিধানটা হচ্ছে শান্তি সংবিধান, বিশ্বের একমাত্র শান্তি সংবিধান বলা হয় জাপানকে। যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জাপান আর এখন বর্তমানের জাপানের মধ্যে অনেক পার্থক্য। জাপান এখন শান্তির দিক দিয়ে অনেক এগিয়ে, যেমন তাদের গোয়েন্দা বাহিনী ওইভাবে আসলে আমরা আলোচনায় দেখি না। ঠিক গেল। এরপর অন্যদিকে হচ্ছে মিশর। মিশরের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মুখরাবাত। মিশরের গোয়েন্দা সংস্থা মুখরাবাত। এটা হচ্ছে আলোচনা এইভাবে একটা সংগঠনের দিকে আমরা মিশরের। তারপর দেখি আমরা আমাদের প্রতিবেশী আরেক দুই দেশ, আরো এক দেশ আছে চীন। চীনের গোয়েন্দা সংস্থা কি আছে এটা দেখবো আমরা। চীনের গোয়েন্দা সংস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে MSS। MSS এর পুরো হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি হচ্ছে MSS। আর হচ্ছে সেন্ট্রাল এক্সটার্নাল লিস্টা ডিপার্টমেন্ট। সেন্ট্রাল এক্সটার্নাল লিস্টা ডিপার্টমেন্ট।
সেন্ট্রাল এক্সটার্নাল লেসার ডিপার্টমেন্ট, এসিএলডি। তা এটা হচ্ছে সিএলডি, সেন্ট্রাল এক্সটার্নাল লেসার ডিপার্টমেন্ট। এই দুইটা হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থা। এছাড়া আমরা হচ্ছে জার্মানি, ফ্রান্স। জার্মানির গোয়েন্দা সংস্থাটা একটু দেখি, জার্মানির আলোচনায় আছে। জার্মানির গোয়েন্দা সংস্থা বলতে আমরা একটা গোয়েন্দা সংস্থাকে বুঝি, সেটা হচ্ছে গেইলেন অর্গানাইজেশন। গেইলেন অর্গানাইজেশন হলো জার্মানির গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। এরপর আরেকটা দেশ, আমি কয়েকটা দেশের গোয়েন্দা সংস্থা লিখবো, দেখি আপনাদের কি মনে হয়, আর কি মনে হয় যে এটা হচ্ছে এগুলো কোন দেশের গোয়েন্দা সংস্থা। এনএসআই, নেপালের গোয়েন্দা সংস্থা নাকি? নেপাল সিক্রেট ইন্টেলিজেন্সি নাকি? ডিজিএফআই, ডেনমার্ক জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স নাকি? ডেনমার্কের নাকি? ডিজিএফআই। সিআইডি, চায়না ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নাকি? ডিবি, এসবি। এই পাঁচটা গোয়েন্দা সংস্থা লিখলাম। আমরা তো অলরেডি বুঝে ফেলছি। এই পাঁচটা গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ, আমাদের এখানে পাঁচটা গোয়েন্দা সংস্থা কাজ করে। তা আমাদের সরকারের জাতীয় গোয়েন্দা সংস্থা, সরকারি গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সরকারের গোয়েন্দা সংস্থা। আর ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এটা হলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এটা পুলিশ কর্তৃক পরিচালিত হয়। ডিবি, এটা পুলিশ কর্তৃক পরিচালিত হয়। ডিটেকটিভ ব্রাঞ্চ। এসবি, এটা পুলিশ কর্তৃক পরিচালিত হয়। স্পেশাল ব্রাঞ্চ। তা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। তো গোয়েন্দা সংস্থার সাথে একটা শব্দ খুব জড়িত। মনে করেন আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা একটু দেখি, খুব বেশি দেখি, আলোচনায় শুনি, সেটা হলো গুপ্তচর। যে ভারতের আজকে একজন গুপ্তচর পাকিস্তান গ্রেফতার করছে, অথবা পাকিস্তানের একজন গুপ্তচর ভারত গ্রেফতার করছে। তা গুপ্তচরটা আসলে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে। গুপ্তচররা কিন্তু কাজ করে গোয়েন্দা বাহিনীর অধীনে, বিশেষ তথ্য সম্পাদনের জন্য গুপ্তচরকে নিয়োগ দেওয়া হয়। আসলে গুপ্তচর বলতে আমরা কাদেরকে বুঝি? গুপ্তচর, গুপ্তচর একেবারে আমাদের পারিভাষিক ভাষায় যেটা আমরা বলি, গুপ্তচর হচ্ছে ওয়াকিনবিশ সংবাদ লেখক। ওয়াকিনবিশ বলতে কারোর পক্ষে তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করে, নিজের প্রয়োজনে না, অন্য কারোর, বিশেষ করে রাষ্ট্রের বা কোনো সংস্থার পক্ষে গোপনে যিনি তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করেন তাকে বলা হয় ওয়াকিনবিশ, তথ্য সংগ্রহ। তো ওয়াকিনবিশ বলতে যিনি কারোর এজেন্ট হয়ে অর্থের বিনিময় হোক বা যে কোনো বিনিময় হোক গোপনে যে তথ্য সংগ্রহ করে সরবরাহ করেন তাকে বলে ওয়াকিনবিশ। ভারতবর্ষে প্রথম এই গুপ্তচরের যে প্রচলনটা আমরা দেখি, সেটা আসলে কিন্তু মুঘল আমল থেকে কিন্তু ভারতবর্ষে প্রথম গুপ্তচরের ব্যবহার হয়। এই গুপ্তচরের ব্যবহারটা অনেক বেশি হচ্ছে মুঘল আমলে। তারা হচ্ছে বিশেষ করে বাংলা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করত। তা এই বিদ্রোহের তথ্য সংগ্রহের জন্য তারা হচ্ছে এই গুপ্তচর নিয়োগ দিত আমাদের উপমহাদেশের। কিন্তু পৃথিবীতে আমরা গুপ্তচরটার আসলে আনুষ্ঠানিক প্রচলন যে কোথায় শুরু হয়েছে সে সম্পর্কে কিছু পাওয়া যায় না। তবে এটা আমাদের জানতে হবে এখান থেকে যে গুপ্তচররা কাজ করেন মূলত যে কোনো দেশের গোয়েন্দা সংস্থার অধীনে বা গোয়েন্দা সংস্থার মতো তারা কাজ করে। তারা চুপিসরে বা গোপনে তথ্য সরবরাহ করে। এরপর আমরা চলে আসি আমাদের আজকের আলোচনার অন্যতম হচ্ছে স্নায়ুযুদ্ধ এবং তার পরবর্তী বিশ্ব। আমাদের স্নায়ুযুদ্ধের সূচনাটা আসলে কখন হয়েছিল? আমরা স্নায়ুযুদ্ধকে বলি কোল্ড ওয়ার।
কোল্ড ওয়ারের বাংলা করে আমরা স্নায়ুযুদ্ধ, ভারতীয়রা করে শীতল যুদ্ধ, আবার অনেক ভারতীয় লোক এটাকে বলে হচ্ছে ঠান্ডা যুদ্ধ বলে তারা অনেকেই। তো মূলত এই যে আমরা যেটা দেখছি কোল্ড ওয়ারের সূচনাটা কখন হয়? কোল্ড ওয়ারের সূচনাটা হচ্ছে সর্বপ্রথম এই শব্দটা প্রকাশ পায় 1947 সালে। 1947 সালে সর্বপ্রথম প্রকাশ পায় শব্দটা। মার্কিন এক সাংবাদিক ছিল, তার নাম ছিল হচ্ছে ওয়াল্টার লিপম্যান। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই কোল্ড ওয়ার নিয়ে একটা বই প্রকাশ করে। তার এই বই প্রকাশের শিরোনামই ছিল কোল্ড ওয়ার। তখন থেকে মূলত কোল্ড ওয়ার শব্দটি ব্যবহৃত হয়। তাহলে কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 সালে কোল্ড ওয়ার শিরোনামে। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন জর্জ হ্যারি ট্রুম্যান। 1945 সালে তিনি প্রেসিডেন্ট হলেন জর্জ এস হ্যারি ট্রুম্যান। 45-এর পর গোটা পৃথিবীটা বিভক্ত দেখা দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব স্বাধীনতা শুরু করলো, অনেকগুলো দেশের উদ্ভব ঘটলো এবং জার্মানিকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল। কারণ ওই সময় যদিও মিত্র শক্তিতে ছিল হচ্ছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তথাপি দুই দেশের অর্থনীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী। দুই দেশের অর্থনীতি টোটালি ছিল একবার ভিন্ন ধর্মী। এক পক্ষ ছিল হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আরেক পক্ষ ছিল পুঁজিবাদী অর্থনীতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এদের নেতৃত্বে। 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ হ্যারি ট্রুম্যান সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য, সমাজতন্ত্রকে অর্থাৎ এক কথা সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য, সমাজতন্ত্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য তিনি স্টেট অফ দ্য ইউনিয়ন, যেটা বলা হয় মার্কিন প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণ তাদের সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যৌথ অধিবেশনে, তা উনি আইনসভার দুই আইনসভার দুই কক্ষের যৌথ অধিবেশনে 47 সালে এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করলেন, উত্থাপন করলেন। এই পরিকল্পনা উত্থাপনের মধ্য দিয়েই মূলত আমরা দেখি কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সূচনা ঘটে, সূত্রপাত হয়। এবং এই সূত্রপাত কিন্তু একেবারে আমরা বলা হয় 1940-এর দশক, অর্থাৎ 47 বললাম, 1940-এর দশক থেকে 1990-এর দশক পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। 1940-এর দশক থেকে 1980-এর দশক বলা হয়, কিন্তু 1980-এর দশক না 1980-এর দশক, সরি 90 না, 1980-এর দশক 89 পর্যন্ত, 1980-এর দশক পর্যন্ত এটা বিস্তৃত ছিল একক 1940 হতে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ছিল হচ্ছে পুঁজিবাদের পক্ষে, আবার সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র দেশ ছিল হচ্ছে সমাজতন্ত্রের পক্ষে। তা এই কোল্ড ওয়ারের আমরা আনুষ্ঠানিক পতন দেখি 1989-তে, তথাপি কোল্ড ওয়ারের আনুষ্ঠানিক পতন ঘটে 25 ডিসেম্বর 1991 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মাধ্যমে। অর্থাৎ কোল্ড ওয়ারের আনুষ্ঠানিক অবসান ঘটল 25 ডিসেম্বর 1991, যেদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সেদিন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আসলে রাশিয়ার ক্ষমতাও কমে যায়। তখন হঠাৎ করে একক শক্তিতে আবির্ভাব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। যদিও বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই একক আধিপত্য ধরে রাখতে পারেনি। এখন সেই ঐতিহ্য আবার আমরা দেখি রাশিয়া, ঘুরে ফিরে আবার চীন, আবার আরেক দিকে দেখি মুসলিম বলয়কে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের নেতৃত্বে একটা জোট গঠন হচ্ছে, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া তাদের নেতৃত্বে অপর একটা জোট। তাছাড়া স্নায়ু যুদ্ধের দুইটা পক্ষ ছিল, একটা ছিল পুঁজিবাদী বলয়, একটা ছিল সমাজতান্ত্রিক বলয়। একটু ধারণা রাখবো আমরা। তাই পুঁজিবাদী বলয় আসলে কারা ছিল একটু দেখবো আমরা, আর কারা ছিল সমাজতান্ত্রিক বলয়। তা পুঁজিবাদী বলয় যেটা ছিল সেটা নেতৃত্ব দিচ্ছিল হচ্ছে ইউএসএ, আর যেটা সমাজতান্ত্রিক বলয় ছিল সেটা নেতৃত্ব দিয়েছিল ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বা সংক্ষেপে আমরা যেটা বলি সোভিয়েত ইউনিয়ন, বা আমরা এটা এভাবেও লিখতে পারি
রাশিয়া ছিল অন্য আরেক পক্ষে। আমরা যদি দেখি যে পুঁজিবাদী পক্ষের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকলেও এর উল্লেখযোগ্য দেশ ছিল হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি এবং কানাডা। আবার হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি এবং কানাডা ছিল হচ্ছে পুঁজিবাদী বলয়ের সবচেয়ে বড় ভিত্তি, বড় শক্তি। অন্যদিকে সমাজতান্ত্রিক বলয় ছিল হচ্ছে পূর্ব ইউরোপের অনেক দেশ, তথা সোভিয়েত ইউনিয়ন তো ছিলই, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, পূর্ব জার্মানি এবং রোমানিয়া, এরা ছিল সে বৃহৎ শক্তি। তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ছিল গণতন্ত্রের পক্ষে বা পুঁজিবাদের পক্ষে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশ ছিল হচ্ছে সাম্যবাদী পক্ষে বা সমাজতন্ত্রের পক্ষে। তা যাই হোক, আগে বলেছে যে স্নায়ুযুদ্ধের পতন ঘটে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভাঙার মধ্য দিয়ে। তা স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ ফলাফল বা স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব কি ছিল, স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ ফলাফল যদি আমরা দেখি কিংবা স্নায়ুযুদ্ধের পরের বিশ্ব যদি আমরা দেখি, তাহলে দেখব সোভিয়েত ইউনিয়নের পতন। এই স্নায়ুযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের পতন হলো, কারণ এই পুঁজিবাদী বলয় সোভিয়েত ইউনিয়নের বাকি দেশগুলোর মধ্যে এই কনসেপ্টটা প্রবেশ করাতে সক্ষম হয়েছিল যে আসলে সমাজতন্ত্র হচ্ছে মানুষের মুক্তি দিতে পারে না পুঁজিবাদী মুক্তি। যদিও আসলে এটা নিয়ে বিতর্ক আছে, সমাজতন্ত্র মানুষের মুক্তি দেয় নাকি পুঁজিবাদ, এটা হচ্ছে ভিন্ন ইস্যু। কিন্তু পুঁজিবাদী বলা এটা সক্ষম হয়েছিল যে কারণে সমাজতন্ত্রের মধ্যে থেকে সোভিয়েত ইউনিয়নের অনেক দেশ পরবর্তীতে স্বাধীন হতে চায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল এই স্নায়ুযুদ্ধের কারণেই। স্নায়ুযুদ্ধ এখানে সবচেয়ে বেশি বড় একটা ভূমিকা পালন করে এবং এর ফলে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। 15টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। এই 15টি স্বাধীন রাষ্ট্র কি কি আমরা জানি। আমরা যদি সেন্টেন্সটা লিখি তাহলে 15টি রাষ্ট্র সব চলে আসবে। একটা সেন্টেন্স লাগবে, এটা দিয়ে আমরা সন্ত্রাসীদের বোঝাচ্ছি, সন্ত্রাসী যারা তাদেরকে বোঝাচ্ছি, বি কেয়ারফুল, আপনারা আবার মাইন্ড করেন না। এটা দিয়ে আমরা সন্ত্রাসীদের বোঝাচ্ছি, আমরা বলছি ওয়ালকে কুত্তা র্যাব ধরে জুম করে, কেউ ডাবল টি, র্যাব যারা আমাদের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে ধরে জুম করে। জুম বানান মূলত হবে জেড ডাবল এম, জুম। জুম মানে হচ্ছে দূরের জিনিস কাছে নিয়ে আসা, ছোট জিনিসকে অনেক বড় করে দেখা, কিন্তু আমাদের সুবিধা কারণ হচ্ছে জেড ইউ এম, জুম। এই জুম করে বলছি, একটু খেয়াল করি। এই এ দিয়ে হচ্ছে এস্তোনিয়া, এল দিয়ে হচ্ছে লিথুনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, এল দিয়ে হচ্ছে লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, তিনটা দেশ পেলাম। এর আবার বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত। এই কে দিয়ে এ পর্যন্ত হচ্ছে আমাদের মধ্য এশিয়ার দেশগুলো। এই কে দিয়ে এ পর্যন্ত আপনারা যদি লেকচার 2-এ যান তাহলে দেখবেন মধ্য এশিয়ার দেশ আছে, আমি স্পেসিফিক বলে দিচ্ছি। কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এখানে 6টা আছে। র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাই না? রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ। জুম, জর্জিয়া, জেড ফর জর্জিয়া, ইউ ফর ইউক্রেন, এম ফর মলদোভা। জর্জিয়া, ইউক্রেন, মলদোভা। স্নায়ুযুদ্ধের পর প্রথম যে ফলাফলটা আমরা স্নায়ুযুদ্ধ পরবর্তী যে বিশ্ব দেখি, সে বিশ্ব ছিল সোভিয়েত ইউনিয়নের পতন 91 সালের 25 ডিসেম্বর এবং 15টি স্বাধীন রাষ্ট্রের যাত্রা। এরপর স্নায়ুযুদ্ধের অন্যতম আরেকটি ফলাফল ছিল যুগোস্লাভিয়ার পতন। আমরা সাবেক যুগোস্লাভিয়া নাম শুনেছি। যুগোস্লাভিয়ার পতন অর্থাৎ আগে যুগোস্লাভিয়া বলে একটা দেশ ছিল, পরবর্তীতে 1992 সালে এই
স্নায়ু যুদ্ধের পর 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে যায় এবং যুগোস্লাভিয়া ভেঙে গিয়ে 7টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এই 7টি স্বাধীন দেশকে বলা হয় সাবেক যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া ভাঙার জন্য কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল স্নায়ুযুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রাধীন বলে। তা এদের মধ্যে ছিল যে 7টা দেশ ছিল, এর মধ্যে ছিল সার্বিয়া, আপনাদের লেকচার শিটে আছে দেখবেন, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো আর হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই 7টা দেশ আবার বলছি, একটু খেয়াল রাখবেন। সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো আর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই 7টা দেশ সৃষ্টি হলো হচ্ছে যুগোস্লাভিয়ার পতনের পর। এরপর এই স্নায়ুযুদ্ধের পর পৃথিবীতে আর একটা বিপ্লবের আবির্ভাব ঘটে স্নায়ুযুদ্ধের পর। সে বিপ্লবটা ছিল, আমরা হয়তো নাম শুনেছি, ভেলভেট বিপ্লব। এই ভেলভেট বিপ্লব ছিল হচ্ছে অন্যতম একটি ঘটনা স্নায়ুযুদ্ধের। তা ভেলভেট বিপ্লবের সময়কাল ছিল হচ্ছে 17 নভেম্বর থেকে, এটি শুরু হয়েছিল 17 নভেম্বর এবং এটা হচ্ছে 1 মাসের মধ্যে সাস্টেন করেছিল, 1 মাস বা তার বেশি, 29 ডিসেম্বর 1999। অর্থাৎ ভেলভেট বিপ্লব হয়েছিল 17 নভেম্বর থেকে 29 ডিসেম্বর 1999 এবং এটা ছিল হচ্ছে স্নায়ুযুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফলাফল এবং এর মাধ্যমে মূলত হচ্ছে চেকোস্লোভাকিয়া নামক রাষ্ট্রটি ভেঙে যায়। এই ভেলভেট বিপ্লবের মাধ্যমে এটা চেকোস্লোভাকিয়ায় হয়, সাবেক চেকোস্লোভাকিয়া আমরা যেটা বলি। এবং এটা ছিল সমাজতন্ত্র বিরোধী রাজনৈতিক একটি আন্দোলন, সমাজতন্ত্র বিরোধী রাজনৈতিক একটি আন্দোলন ছিল এটা, যেটিকে আমরা বলছি ভেলভেট বিপ্লব। অর্থাৎ স্নায়ু যুদ্ধের মাধ্যমে আমরা দেখতে আসলে সমাজতন্ত্র এখানে পরাজিত হয়েছিল, পুঁজিবাদ এখানে শক্ত একটা ভিত্তি গেড়ে বসে স্নায়ু যুদ্ধের ফলে। তা এরপরে হচ্ছে মূলত এই বিপ্লবের ফলে চেকোস্লোভাকিয়ার একদলীয় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে, একদলীয় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং এর মাধ্যমে হচ্ছে 2টা রাষ্ট্রের উদ্ভব ঘটে, নতুন 2টা রাষ্ট্রের সৃষ্টি হয়, নতুন 2টা নতুন রাষ্ট্রের সৃষ্টি হলো। একটি হচ্ছে চেক প্রজাতন্ত্র, চেকোস্লোভাকিয়া ভেঙে এগুলো চেক প্রজাতন্ত্র, একটা হলো স্লোভাকিয়া। এই 2টা রাষ্ট্রের সৃষ্টি হয় ভেলভেট বিপ্লবের মাধ্যমে স্নায়ু যুদ্ধের পরিপ্রেক্ষিতে। তা এটা ছিল হচ্ছে স্নায়ু যুদ্ধের সরাসরি অবদান। তা স্নায়ু যুদ্ধ যখন শুরু হয়, স্নায়ু যুদ্ধ চলাকালীন সময় কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্র এবং পুঁজিবাদী বলয়ের মধ্যে আরেকটা আগ্রাসন শুরু হয়, যেটাকে বলা হয় সভ্যতার দ্বন্দ্ব বা সভ্যতার সংঘাত। স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু সভ্যতার সংঘাত বা সভ্যতার দ্বন্দ্বটা আমরা দেখতে পাই। তা আমরা স্নায়ু যুদ্ধের সাথে সভ্যতার দ্বন্দ্বটা একটু দেখি। এখান থেকে প্রিলিতে প্রশ্ন হয় এবং রিটেনেও আপনি এখান থেকে শর্ট প্রশ্ন পাবেন। আন্তর্জাতিক বিষয় বলি কিন্তু রিটেন এখান থেকে শর্ট কোশ্চেন আছে সভ্যতার সংঘাত নিয়ে। তা সভ্যতার সংঘাত এটি প্রথম প্রকাশ হয় স্যামুয়েল পি হান্টিংটন, তার একটা বই লেখেন 1993 সালে এটি প্রকাশিত হয়, স্যামুয়েল পি হান্টিংটন। এবং স্যামুয়েল পি হান্টিংটনের বইটার নাম ছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমার্কিং অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার। আবার বলছি ওটার নাম ছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমার্কিং অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার। এই সভ্যতার দ্বন্দ্ব এবং তার পরবর্তী বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবর্তনের যা নির্দেশ দেওয়া হলো এই বইতে, এই বইটা হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন লিখলেন এবং 1993 সালে তিনি বইটা প্রকাশ করলেন। অর্থাৎ 1993 সালে প্রথম সভ্যতার সংঘাত বিষয়টি সামনে আসলো। এই সভ্যতার সংঘাত বইটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাইবেল নামে পরিচিত। এই
আন্তর্জাতিক রাজনীতির যে সম্পর্ক কিংবা আন্তর্জাতিক সম্পর্ক যেটা বলি আমরা, এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাইবেল নামে পরিচিত হচ্ছে দ্য ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড রিমার্কিং অফ দ্য ওয়ার্ল্ড অফ অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার। এটা হচ্ছে মূলত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা এই যে আমরা যেটা বলছি, এই ক্লাস অফ সিভিলাইজেশন প্রকাশের পর এটা নিয়ে অনেক খুব বেশি আলোচনা সমালোচনা ছিল, খুব বেশি আলোচনাটা নিয়ে হতো না, কিন্তু এই বইটার আলোচনা শুরু হয় 9/11-এর পর, অর্থাৎ 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পরে এটি খুব আলোচনায় আসে। কারণ স্যামুয়েল পি হান্টিংটন সভ্যতার দ্বন্দ্বে নামক গ্রন্থটি তিনি মূলত তিনি হচ্ছে 7টি সভ্যতার মধ্যে দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। 7টা সভ্যতা, এই 7টি সভ্যতার মধ্যে তিনি যে দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, সে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলা হয় 2001 সালের 11 সেপ্টেম্বর। অনেকে বলছেন না 7টা না, অনেকে বলছেন এখানে 8টি সভ্যতার মধ্যে বা 8টি গোষ্ঠীয় দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সম্ভব 8টি সভ্যতার মধ্যে। কিন্তু অধিকাংশ মানুষের মতে, অধিকাংশ আন্তর্জাতিক সম্পর্কবিদ ও আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে স্যামুয়েল পি হান্টিংটন তিনি 7টি সভ্যতার মধ্যে দ্বন্দ্বটি উল্লেখ করেছেন। এবং এই গ্রন্থ অনুযায়ী পরবর্তী আমেরিকা কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থে লিখে গেছেন। তা এই যে সভ্যতার যে দ্বন্দ্ব শুরু হলো ইসলাম যুদ্ধের পর, এই সভ্যতার দ্বন্দ্বটা আমরা দেখি চরমভাবে সাম্প্রদায়িকতার ক্ষেত্রে বিস্তৃত। যেমন দেখি আমরা হিন্দু মুসলিম, ইহুদি খ্রিস্টান, অথবা ইহুদি মুসলিম, খ্রিস্টান মুসলিম, বুদ্ধ ইহুদি, এরকম বিভিন্ন ধর্মের মধ্যে একটা সংঘাত দেখি আমরা, বিভিন্ন জাতির মধ্যে সংঘাত দেখি, জাতিগত দাঙ্গাও দেখি আমরা আবার দেখি হচ্ছে সাংস্কৃতিক বিভাজন দেখি, সাংস্কৃতিক আগ্রাসন দেখি। ওয়েস্টার্ন কালচারে আমরা আবার দেখি ওয়েস্টার্ন কালচার একটা সময় মৃত্যু হয়ে যাচ্ছে, আবার জীবিত হচ্ছে। এই সবগুলো হচ্ছে সভ্যতার সংঘাতের কারণে হচ্ছে, ক্লাস অফ সিভিলাইজেশনের কারণে। তো এটা হচ্ছে ছিল আমাদের ইসলামী যুদ্ধ। ইসলামী যুদ্ধের সাথে আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে একটা রাখবেন, পৃথিবী কিন্তু বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ, যেহেতু ভারত এবং চীন নিয়ে যে দ্বন্দ্বটা আমরা দেখি, সভ্যতার যে দ্বন্দ্বটা চলমান, এবং এখানে হচ্ছে প্রভাব বিস্তার করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চীনের আর কি কত জায়গা দরকার, ভারতের বা কত জায়গা দরকার, তারপরে কি এখানে হচ্ছে প্রভাব বিস্তার করতে হবে, আমার নিয়ন্ত্রণে রাখতে হবে, আমার যে ক্ষমতা সেটা অ্যাপ্লাই করতে হবে। তো মনে রাখবেন, বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী বা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী কিন্তু চীনের সেনাবাহিনী কিন্তু এখন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এরপর চলে আসি আমরা বিভিন্ন গেরিলা সংগঠনে। আমাদের 4টা টপিক নিয়ে আমরা আলোচনা করবো আজকে বলেছি, তো 2টা টপিক শেষ করলাম। বিশ্বের গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন কিংবা বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠী, যেটা বলি আমরা গেরিলা সংগঠন। আমরা বিশ্বের যদি গেরিলা সংগঠনের কথা বলি, যদি আমরা হচ্ছে এই নামগুলো হচ্ছে রাজনৈতিক সংগঠন, হামাস, আপনারা ফিলিস্তিনে এটা পাবেন, হামাসকে বলা হয়। তো হামাস হচ্ছে ফিলিস্তিনের রাজনৈতিক দল, কিন্তু এটা হচ্ছে ইসরায়েলের ভাষা হচ্ছে, হামাস হচ্ছে ফিলিস্তিনের বিখ্যাত জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে ইসরায়েলের ভাষায়, কিন্তু হামাসকে কিন্তু আবার আসলে ইসরায়েল ভাষায় ফিলিস্তিনের জঙ্গি গোষ্ঠী, হামাসকে কিন্তু তুরস্ক, ইরান কিন্তু সরাসরি সহযোগিতা করে যায়। ইভেন আমি হচ্ছে লেকচার নাম্বার 5 যখন আফ্রিকা মহাদেশ আলোচনা করেছিলাম, সেখানে বলছিলাম যে মিশরের যে মুসলিম ব্রাদারহুড নামক যে রাজনৈতিক দল আছে, এই মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসে কিন্তু হামাসকে কিন্তু সরাসরি সহযোগিতা করে। তাই হামাস প্রতিষ্ঠা ছিল শেখ আহমদ ইয়াসিন, হামাস প্রতিষ্ঠা করেন। তা হামাস হচ্ছে ফিলিস্তিনের বিখ্যাত গেরিলা সংগঠন বা গোয়েন্দা গোষ্ঠী বা গোয়েন্দা সংগঠন। আমরা ফিলিস্তিনের আরেকটা গেরিলা সংগঠন দেখি, ব্ল্যাক সেপ্টেম্বর। ফিলিস্তিনের গেরিলা সংগঠন হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর, এটা খেয়াল রাখবেন, নাম কিন্তু আমরা জানি না যে ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে কোন দেশের গেরিলা সংগঠন। এরপর আপনারা হচ্ছে আরেকটা গেরিলা সংগঠন দেখবেন ফিলিস্তিনের, সেটা হচ্ছে ফোর্স
417 ফিলিস্তিনের একটা গেরিলা সংগঠন আছে। তো আমরা মোটামুটি 3টা গেরিলা সংগঠন পড়বো বা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইসরায়েলি ভাষায় এটা পড়তে হবে। তবে হামাস কিন্তু ফিলিস্তিনের বৈধ রাজনৈতিক দল, আবারও বলছি। এবার চলে আসে হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা লেবাননের বলা হয় গেরিলা সংগঠন। হিজবুল্লাহ হচ্ছে শিয়াপন্থী। তাই হিজবুল্লাহকে কিন্তু আবার সরাসরি সহযোগিতা করে হচ্ছে ইরান। তো ইরানের সাথে আবার আরেকটা গেরিলা সংগঠনের সম্পর্ক আছে হুথি। আমরা হুথির নাম শুনেছি, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা গেরিলা সংগঠন। হুথি আবার সরাসরি তারা শিয়া এবং তারা কিন্তু সৌদি আরবে আক্রমণ করছে কয়েকবার। মূলত সৌদি আরব এবং ইয়েমেনের সম্পর্কের অবনতির মূল কারণ হচ্ছে হুথি। তারা হুথি বিদ্রোহীদের উপর আক্রমণ করে তাদের ক্ষমতা জানান দিতে চায়। ইরান আবার হুথিদের সহযোগিতা করে। তুরস্ক ওনাকে হুথিদের সহযোগিতা করে, কথা তুরস্ক ওনাকে সহযোগিতা করে। তা হুথি মূলত ইরানের সহযোগিতায় বা ইরানের সাহায্যে কিন্তু, এবং হিজবুল্লাহ বলতে হুথিকে সহযোগিতা করে। হিজবুল্লাহ সহযোগিতায় তারা হচ্ছে সৌদি আরবে আক্রমণ করে। এবং হুথি হচ্ছে খুব শক্তিশালী গেরিলা সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেটা বলি। হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখ আহমদ নাসরুল্লাহ বা শেখ নাসরুল্লাহ, যেটা বলি আমরা আহমদ নাসরুল্লাহ বা শেখ নাসরুল্লাহ। তা এই হিজবুল্লাহ কিন্তু এখন লেবাননের ক্ষমতায় অধিষ্ঠিত। লেবাননের পার্লামেন্টে কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু হিজবুল্লাহ, অর্থাৎ হিজবুল্লাহ কিন্তু এখন লেবাননের বৈধ রাজনৈতিক দল। আল কায়েদা। আল কায়েদা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওসামা বিন লাদেন। এবং আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, ওসামা বিন লাদেন যখন আল কায়েদা প্রতিষ্ঠা করে তখন কিন্তু ওসামা বিন লাদেনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করতো মার্কিন যুক্তরাষ্ট্র। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখলাম অতি সম্প্রতি 2020 সালে তালেবানের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 2001 সালে এই তালেবানের বিরুদ্ধে তাদের আক্রমণ শুরু হয় 9/11 ঘটনার পরিপ্রেক্ষিতে। তো তালেবানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে তালেবান ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তালেবান ছিল হচ্ছে আফগানিস্তানের গেরিলা সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী। মজার ব্যাপার হচ্ছে যখন আফগানিস্তান যখন রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করে, তালেবানকে সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সহযোগিতা করত। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তালেবানকে বলতো তারা হচ্ছে মুজাহিদ, তারা হচ্ছে দেশপ্রেমিক নাগরিক। কালের ব্যবধানে দেখলাম যে সেই তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসবাদী গোষ্ঠী হয়ে গেল। লিবারেশন ফাইটার ছিল, তারা মুক্তিযোদ্ধা ছিল, এই লিবারেশন ফাইটার হয়ে গেল টেরোরিস্ট। আবার একটা সমস্যা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হলো তালেবানের সাথে শান্তি চুক্তি করতে। আপনাদের একটু বলে রাখি, আফগানিস্তানের তালেবান হচ্ছে এমন একটা সম্প্রদায় যারা কখনো কিন্তু পরাজিত হয়নি। তারা তিনটা দেশের সাথে কিন্তু জয়ী হয়েছে। আজারবাইজানের সাথে তারা প্রথম জয়ী হয় দীর্ঘদিন যুদ্ধ চলার পর, অথচ তাদের না আছে আধুনিক অস্ত্র শস্ত্র। আর রাশিয়া যে সময় সুপ্রিম পাওয়ার, সোভিয়েত ইউনিয়ন যে সময় সুপ্রিম পাওয়ার, ঠিক সে সময় আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে এবং স্বাধীনতা বলতে রাশিয়াকে তারা দেশ থেকে হটিয়ে দিয়েছে, পিছড়তে বাধ্য হয়েছিল। অথচ রাশিয়ার কাছে কিন্তু সে সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ছিল, তারপর রাশিয়া পারেনি। ইভেন আমরা 2001 থেকে 2020 সাল পর্যন্ত যদি দেখি দীর্ঘ 20 বছর কিংবা 19 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ইঙ্গো মার্কিন বাহিনী দ্বারা, ন্যাটো বাহিনী দ্বারা তারা আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অপারেশন পরিচালনা করেছে। এখানে যদিও তাদের অনেক ক্ষতি হয়েছে, তালেবানের কাছে কোনো আধুনিক অস্ত্র ছিল, তারা পুরো বিচ্ছিন্ন ছিল, কোনো দেশ তাদের সহযোগিতা করতে পারতো না। কোনো দেশ সহযোগিতা করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতার অভিযোগে হামলা করত। কোনো দেশ তাদের সহযোগিতা করেনি।
না আছে তাদের কাছে আধুনিক অস্ত্র, না আছে তাদের পর্যাপ্ত অর্থ, অথচ দীর্ঘ 20 বছর পরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হলো তালেবানদের সাথে শান্তি চুক্তি করতে, এবং এই শান্তি চুক্তির মাধ্যমে তারা পিছু হটতে, কারণ তারা এমনি শোচনীয় পরাজয় ছিল, তাদের এমনি পিছু হটতে বাধ্য হতো। তারা যে এমনি এমনি যদি তারা চলে যেত, তারা তাদের সবাই অপমান করতো। তো এখন কি বলে, আমরা শান্তি চুক্তি করছি, শান্তি চাই আমরা, তাই আমরা চলে আসছি, আমরা বিচ্ছিন্নতা চাই না। তোমরা যদি এতই শান্তি চাও, তাহলে এত 20 বছর তালেবানদের বিরুদ্ধে তোমরা যে যুদ্ধ করলা, এটার কারণ কি ছিল? শান্তি কোথায় ছিল? আল কায়দা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, সে আল কায়দায় দেখা গেল এখন আর বর্তমানে আল কায়দার কোনো অস্তিত্ব নেই। এরপর চলে আসছি আমি আপনাদের সবগুলো আলোচনা করব না, কিছু কিছু গেরিলা সংগঠনের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সমসাময়িক আলোচিতগুলো। ব্ল্যাক ক্যাট এখন ভারত এবং চীনের আমরা জানি হচ্ছে চলমান অবস্থা আছে, ভারত এবং চীন। ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী, এরা খুব দুর্ধর্ষ টাইপের হয়ে থাকে। ব্ল্যাক ক্যাট সরকার কর্তৃক কিন্তু এরা সাপোর্ট প্রাপ্ত। গডস আর্মি হচ্ছে মিয়ানমারের গেরিলা সংগঠন, এবং তারা হচ্ছে কিন্তু মিয়ানমারের একটা বৃহৎ অঞ্চলে কিন্তু স্বাধীনতা চায়। গডস আর্মি। মিয়ানমারের আরো একটা গেরিলা সংগঠন আছে, আপনার গডস আর্মি তো দেখলাম এখানে মিয়ানমারের গেরিলা সংগঠন। আরেকটা আছে, আমরা হয়তো নাম শুনেছি, কেএনইউ, কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। কেএনইউ, কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন। তো কেএনইউ কিন্তু হচ্ছে মায়ানমারের গেরিলা সংগঠন। এখান থেকে প্রশ্ন, কেএনইউ নিয়ে প্রশ্ন হয় যে কারেন্ট বিদ্রোহীরা কোন দেশের স্বাধীনতা যুদ্ধে লিপ্ত, বা কারেন্ট বিদ্রোহীরা কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? কারেন্ট বিদ্রোহী বলছি আমরা। তা কারেন্ট বিদ্রোহী বা কেএনইউ হচ্ছে মায়ানমারের গেরিলা সংগঠন। এটা আমরা দেখবো মায়ানমারের গেরিলা সংগঠন আমরা পড়লাম। এরপর আমরা দেখবো কন্ট্রা। কন্ট্রা কোন দেশের গেরিলা সংগঠন? কন্ট্রা হচ্ছে নিকারাগুয়া। নিকারাগুয়া হচ্ছে মধ্য আমেরিকার একটি দেশ। তা মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা গেরিলা সংগঠন হচ্ছে কন্ট্রা। এরপর আমরা চলে আসি সাইনিং পাথ। সাইনিং পাথ কোন দেশের গেরিলা সংগঠন? সাইনিং পাথ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন। পেরুর গেরিলা সংগঠন আছে, আর একটা গেরিলা সংগঠন আছে, আমরা হয়তো বা নাম শুনেছি, খুব গুরুত্বপূর্ণ। সাইনিং পাথের সাথে পেরুর কিন্তু আরো একটা গেরিলা সংগঠন আছে, এমআরটিএ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন। এমআরটিএ যদি বলা হয় অ্যাব্রিভিয়েশন, এদের কিন্তু পূর্ণরূপ একটা ভিন্ন। এই কারণে ভিন্ন, পূর্ণরূপ করা হয় টুপাক আমারু রিভলিউশনারি মুভমেন্ট। টুপাক আমারু আর রিভলিউশনারি মুভমেন্ট। অর্থাৎ এখান থেকে প্রশ্ন হয় এভাবে যে টুপাক আমরু কোন দেশের গেরিলা সংগঠন? এমআরটি আমরা বলছি টুপাক আমরু রিভলিউশনারি মুভমেন্ট। টুপাক আমরু রিভলিউশনারি মুভমেন্ট কিন্তু হচ্ছে পেরুর গেরিলা সংগঠন। আমরা পেরুর কয়েকটা গেরিলা সংগঠন দেখলাম। বোকো হারাম নাম শুনেছি আমরা, নাইজেরিয়ার বোকো হারাম। তা বোকো হারাম শব্দের অর্থ হচ্ছে পশ্চিমা শিক্ষা পাপ। বোকো মানে পশ্চিমা শিক্ষা, আর হারাম মানে নিষিদ্ধ পাপ যেটা। তো পশ্চিমা শিক্ষা পাপ। বোকো হারাম হচ্ছে নাইজেরিয়ার গেরিলা সংগঠন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এবং বোকো হারাম কিন্তু বর্তমান জাতিসংঘ কর্তৃক কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। বোকো হারাম বর্তমানে জাতিসংঘ কর্তৃক কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। এরপর চলে আসি লস্করে তৈবা। লস্করে তৈবা কোন দেশের আমরা বলতে পারবো? লস্করে তৈবা হচ্ছে আমরা হয়তো জানি পাকিস্তানের গেরিলা সংগঠন।
তো লস্কর ই তৈবার সে গুরুত্বপূর্ণ আর একটা গেরিলা সংগঠন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা হয়তোবা নামটা হচ্ছে বুঝতে পারছি, জয়শ-ই-মুহাম্মদ। এটা হচ্ছে পাকিস্তানের গেরিলা সংগঠন, যে গেরিলা সংগঠনের কারণে বলা হয় বা সন্ত্রাসী সংগঠন বলে ভারত যেটাকে, ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি চরম, এবং বলা হয় যে কাশ্মীরে পাকিস্তানের যে অনেকগুলো সেনাবাহিনীর সদস্য মারা যায়, যার কারণে পাকিস্তান এবং কাশ্মীর সমস্যাটা নতুন করে সৃষ্টি হয়, তার জন্য দায়ী করা হয় জয়শ-ই-মুহাম্মদকে। এরপর আমি আর এখানে লিখবো না, আমি কয়েকটা গেরিলা সংগঠনের নাম বলবো, আপনারা হচ্ছে একটু মন দিয়ে শুনবেন যে আসলে আমি গেরিলা সংগঠনগুলোর নাম বলি, এটা আপনার জন্য দেখা গুরুত্বপূর্ণ যে আমরা যেগুলোর নাম বলি। আমরা হচ্ছে রেড আর্মি নাম শুনেছি, জাপানের সন্ত্রাসবাদী দল, কিন্তু রেড আর্মি। জাপানের আরেকটা সন্ত্রাসবাদী সংগঠন আছে ওম শিংরিকিউ, ওম শিংরিকিউ, আপনার লেকচার সেটা আছে হয়তোবা। আপনারা দেখবেন হচ্ছেন ভাইকিং। ভাইকিং হচ্ছে, ভাইকিং শব্দটা হচ্ছে জলদস্যু বলি আমরা। ভাইকিং হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল আছে, যেটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ আমরা হয়তো পড়েছি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে এই যে ফাইন্স, যেটা ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তো এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যুরা ভাইকিং নামে পরিচিত। তাহলে ভাইকিং বলতে আমরা মূলত হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যুদের বোঝায়। আমরা তো হচ্ছে ভাইকিং নামটা তো আমরা আরো শুনেছি, আমরা আমাদের দ্বীপের সাথে জড়িত ছিল, চিটাগাং ভাইকিং বলি আমরা যেটা। এরপর আমরা আমাদের আজকের কোন একটা লেকচার আমরা হচ্ছে বলেছিলাম এলটিটি এর কথা বলেছিলাম। এলটিটি হচ্ছে ওই যে সামরিক অপারেশনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে আমরা একটা বলেছিলাম এলটিটির কথা। এলটিটি হচ্ছে লিবারেশন অফ তামিল টাইগার হিলাম, শ্রীলঙ্কার গেরিলা সংগঠন, যেটা তামিল আছে যে তামিল গেরিলা সংগঠন বা তামিল বিস্তৃত গোষ্ঠী কোন দেশে স্বাধীনতার জন্য যুদ্ধ হতো, জাফনা উপদ্বীপের স্বাধীনতা চাই তারা, জাফনা উপদ্বীপ। এলটিটি হচ্ছে শ্রীলঙ্কার গেরিলা সংগঠন। হচ্ছে ইউনিটা, ইউএনআইটি, ইউনিটা হচ্ছে, যদি ইউনিটাটা একটু লিখি আপনাদের তাহলে বুঝবেন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার গেরিলা সংগঠন, হচ্ছে ইউনিটা। সংক্ষিপ্ত রূপগুলো হয় ইউনিটা। তো এটার পূর্ণরূপটা কিন্তু হচ্ছে ভিন্ন, পূর্ণরূপটা টোটালি ভিন্ন। বলা হয় ন্যাশনাল ইউনিয়ন, এর আগে আছে ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গোলা, টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গোলা, সংখ্যা বলা ইউনিট। এখান থেকে প্রশ্ন, ইউনিটা বিদ্রোহীরা কোন দেশের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত? ইউনিটার সাথে অ্যাঙ্গোলা বলে দিলাম, অ্যাঙ্গোলার। উলফা, আমরা ভারতের উলফার নাম জানি, ভারতের গেরিলা সংগঠন উলফা, যারা বিশেষ করে আসামের গেরিলা সংগঠন উলফা। এছাড়া আসামে আরো কয়েকটা, ভারতের আরো কয়েকটা গেরিলা সংগঠন আছে, জেকেএলএফ। জেকেএলএফ হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন। আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা ত্রিপুরার, এটাকে বলা হয় এনএলএফটি, এনএলএফটি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। এটা হচ্ছে ত্রিপুরার স্বাধীনতাকামী সংগঠন। তাহলে আমরা বৃহৎ অর্থে আমরা এটা বলি ভারতের তিনটা। ভারতের আরেকটা আছে পশ্চিমবঙ্গের, যা পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের একেবারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন। আপনারা জানেন বামপন্থী দল বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের। এটা আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলে আপনার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের একটা গোষ্ঠী আছে যারা সরাসরি হচ্ছে বামপন্থী, চরম বামপন্থী দল। খুব চমৎকার নাম আছে এদের পশ্চিমবঙ্গের, বলতে পারি আমরা নকশালপন্থী। নকশালপন্থী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থী সন্ত্রাসবাদী সংগঠন। আপনি পাবেন হচ্ছেন আবু সায়াফ। আবু সায়াফ হচ্ছে ফিলিপাইনের জঙ্গি সংগঠন। ফিলিপাইনে আরেকটা পাবেন আপনি, যেটা হচ্ছে এমএনএলএফ, এটা পাবেন আপনি ফিলিপাইনের। মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, এমএনএলএফ,
এটা একটু লিখি, MNLF-টা লিখি তাহলে বুঝবেন। মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা MNLF, এটা হচ্ছে মিন্দানাওয়ের স্বাধীনতাকামী সংগঠন, এবং এই MNLF এর কারণে কিন্তু 2018 সালে ফিলিপাইন সরকার মিন্দানাওকে স্বায়ত্তশাসন দেয়, এবং তারা MNLF এর দমনে ব্যর্থ ছিল, যে কারণে তারা মিন্দানাওয়ের স্বায়ত্তশাসন দিতে বাধ্য হয়। এখান থেকে প্রশ্ন আসে মরো গেরিলা সংগঠন কোন দেশের স্বাধীনতাকামী, কোন দেশের যুদ্ধরত? এটা হচ্ছে মিন্দানাওয়ের স্বাধীনতাকামী সংগঠন, ফিলিপাইনের, আবার বলছি ফিলিপাইনের মিন্দানাওয়ের স্বাধীনতাকামী সংগঠন, এটা আপনারা পাবেন। এরপর আপনারা পাবেন হচ্ছে ইনোসিসের সাইপ্রাসের স্বাধীনতাকামী সংগঠন বলা হয় সাইপ্রাসের ইনোসিস, LRA, এটা একটু গুরুত্বপূর্ণ, LRA হচ্ছে লর্ড রেসিস্ট্যান্স আর্মি বা LRA হচ্ছে উগান্ডার গেরিলা সংগঠন। উগান্ডার নাম শুনেছি। IRA আইরিশ রিপাবলিকান আর্মি, আইরিশ মানে আয়ারল্যান্ডের গেরিলা সংগঠন বলে আমরা। KLA কসোভো লিবারেশন আর্মি বলি আমরা, কসোভো লিবারেশন আর্মি, কসোভোর স্বাধীনতাকামী সংগঠন ছিল এটা হলো। আরেকটা হচ্ছে RUF, রেভলিউশনারি ইউনিয়ন ফ্রন্ট, সিয়েরা লিওনের গেরিলা সংগঠন। তো আমরা হচ্ছে অনেকগুলো গেরিলা সংগঠন পড়লাম, আরেকটা গেরিলা সংগঠন একটু আলোচনা করে আর শেষ করি। FARC, ফার্ক। ফার্ক কোন দেশের গেরিলা সংগঠন? ফার্কের পূর্ণরূপ হচ্ছে রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া, রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া, ওদের পূর্ণরূপে ফার্ক। তা ফার্ক হচ্ছে কলম্বিয়ার গেরিলা সংগঠন। তা গেরিলা সংগঠন থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, দুইভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন ধরনগুলো আমরা একটু জানবো, দুইভাবে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে যে কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন, যেমন হতে পারে বোকো হারাম কোন দেশের গেরিলা সংগঠন, অথবা নিচের কোনটি নাইজেরিয়ার গেরিলা সংগঠন, এভাবে আসতে পারে। অথবা মরো কোন দেশের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, ওই কোন দেশ ভিত্তিক, অথবা নিচের কোনটি ইন্দোনেশিয়ার বা নাইজেরিয়ার বা মালয়েশিয়ার গেরিলা সংগঠন। যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমরা পড়িনি, নাই, এটা এভাবে প্রশ্নটা হয়ে থাকে। ওকে, এরপর চলে আসি আমরা বিশ্বের সংবাদ সংস্থা বা বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম, এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করবো আমরা। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম ও সংবাদ সংস্থা। আমরা যদি বলি বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমের মধ্যে উল্লেখযোগ্য আমরা হচ্ছে বলি CNN, BBC, আল জাজিরা, এগুলো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ গণমাধ্যম বলতে আমরা এইগুলিকে বুঝিয়ে থাকি, আর কয়েকটা পত্রিকাকে বুঝিয়ে থাকি। স্পেসিফিকভাবে আমাদের এখানে জানতে হবে সংবাদ সংস্থা প্রাচীন কোনটি কখন কোথায় শুরু হয়েছে। এটা হচ্ছে বিশ্বের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতাবাদ, যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী, সে দেশের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা তত বেশি শক্তিশালী। যেমন আমরা হিজবুল্লাহর কথা বলছিলাম, হিজবুল্লাহর কিন্তু একটা টেলিভিশন চ্যানেল আছে, নাম হচ্ছে আলমানার হচ্ছে হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল। তো এরকম অনেকগুলো আছে, ইন্টারফ্যাক্স ইতারতাস আছে, আমরা এগুলো একটু দেখবো। তো আমরা স্পেসিফিকভাবে কিছু সংবাদ সংস্থা পড়বো, আমি বলবো আপনাদের সেটি এটা দেওয়া নেই, এইভাবে আপনারা একটু নোট নেবেন। স্পেসিফিকভাবে আমি হচ্ছে যে সংবাদগুলো বলবো আপনারা একটু নোট নেবেন বলছি। আমাদের খাতা কলম বের করতে হবে এবার,
যদি খাতা এতক্ষণ না বের করে থাকেন। কারণ আমি যেভাবে পড়াবো এটা আপনি কোনো বইতে পাবেন না, কারণ লেকচার শিটেও নাই। এএফপি দেখতে পাচ্ছেন বোর্ডে লিখেছি এএফপি। এএফপি পূর্ণ হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস। এখান থেকে প্রশ্ন হয় এএফপি কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা, অথবা নিচের কোনটি ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা। তা এএফপি কে বলছি আমরা ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা। এএফপি হচ্ছে বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা। এএফপি কিন্তু বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। তো এএফপি প্রতিষ্ঠিত হয় 1835 সালে। এটি হলো বিশ্বের প্রাচীনতম সংস্থা। এএফপির প্রতিষ্ঠাতা ছিল চার্লস লুইস হেবাস। এএফপির প্রতিষ্ঠাতা চার্লস লুইস হেবাস। সদর দপ্তর অবস্থিত প্যারিস, ফ্রান্স। এটি হচ্ছে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা বললাম আমরা। এরপর চলে আসি হচ্ছে এপি। এপি হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস। অ্যাসোসিয়েটেড প্রেস। এপি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1846 সালে। 1846। এপির সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা বলছি অ্যাসোসিয়েটেড প্রেস, এপি। সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক। সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে সিএনএন। সিএনএন কার্যক্রম শুরু করে 1 জুন 1980-তে। 1 জুন 1980 সিএনএন তার কার্যক্রম শুরু করে। সিএনএন এর প্রতিষ্ঠাতা ছিল, সিএনএন এর হচ্ছে টেড টার্নার। এটার প্রতিষ্ঠাতা। সদর দপ্তর অবস্থিত হচ্ছে আটলান্টা, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় হচ্ছে এর সদর দপ্তর। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। তা সিএনএন কিন্তু 29 সেপ্টেম্বর 1992 সালে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। সিএনএন 1992 সালে 29 সেপ্টেম্বর থেকে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করত। বর্তমানে এটা হচ্ছে বন্ধ আছে, তারা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে না। সিএনএ, চ্যানেল নিউজ এশিয়া। তাহলে কোন দেশ থেকে এটা সম্প্রচার হয়? সিএনএ, চ্যানেল নিউজ এশিয়া। সিএনএও কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা সিএনএ। সিএনএ প্রতিষ্ঠিত হয় 1999 সালে। এটা সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। তাহলে সিএনএ আমরা দেখলাম। এবার চলে আসি পিএ। পার্সোনাল অ্যাসিস্ট্যান্স নাকি পিএ বলি আমরা। প্রেস অ্যাসোসিয়েশন। প্রেস অ্যাসোসিয়েশন হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন ভিত্তিক সংবাদ সংস্থা। যুক্তরাজ্য বা ব্রিটেন ভিত্তিক সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন। প্রেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1868 সালে। এটি সদর দপ্তর হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য। রয়টার্স। রয়টার্স হচ্ছে ব্রিটেন ভিত্তিক বা যুক্তরাজ্য ভিত্তিক ঐতিহাসিক সংবাদ সংস্থা। এই রয়টার্স প্রতিষ্ঠিত হয় 1851 সালে। রয়টার্সের প্রতিষ্ঠাতা ছিলেন পল জুলিয়াস রয়টার্স। রয়টার্সের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার্স কিন্তু জন্মগ্রহণ করেছিলেন জার্মানির ক্যাসেলে 1816 সালে। আর 1851 সালে তিনি এটি প্রতিষ্ঠা করলেন। রয়টার্সের সদর দপ্তর অবস্থিত হচ্ছে লন্ডন, ব্রিটেন। এরপর যদি আমরা দেখি বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি। বিবিসি হচ্ছে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম। ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম। এটি প্রতিষ্ঠিত হয় 1922 সালে। বিবিসির পূর্ণনাম ছিল হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড।
পরবর্তীতে এটা করা হয় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে, এটা গুরুত্বপূর্ণ, বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে 11 অক্টোবর 1941-এ বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে, এবং এর আগে তারা হচ্ছে 1938 সালে বিদেশি ভাষায় প্রথম অনুষ্ঠান সম্প্রচার শুরু করে পর্তুগিজ এবং আরবিতে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বলছি, এর সদর দপ্তর আগে ছিল হচ্ছে বুশ হাউজে, এখন বিবিসি হাউজে হচ্ছে সদর দপ্তর। ইতারতাস, ইতারতাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। ইতারতাস রাশিয়ার সংবাদ সংস্থা, এর প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ইতারতাসের সদর দপ্তর অবস্থিত হচ্ছে মস্কো, রাশিয়া। এবার চলে আসে আমরা আল জাজিরা বলছিলাম। আল জাজিরা হচ্ছে কাতারের দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বা দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম হচ্ছে আল জাজিরা। আল জাজিরা প্রতিষ্ঠিত হয় বা আল জাজিরা যাত্রা শুরু করে 1 নভেম্বর 1996। 1 নভেম্বর 1996 আল জাজিরা তার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। আর ইংরেজি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে আল জাজিরা 15 নভেম্বর 2006। 15 নভেম্বর 2006 ইংরেজি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। সদর দপ্তর হচ্ছে দোহা, কাতার। IINA কোন রূপটা জানি আমরা? ইন্দোনেশিয়ান নাকি কি হবে? IINA ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি। ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি IINA হচ্ছে ওআইসির বার্তা সংস্থা। ওআইসির বার্তা সংস্থা হচ্ছে IINA। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। ওআইসি প্রতিষ্ঠিত হয় 25 সেপ্টেম্বর 1969। আর 1972 সালে এসে ওআইসির বার্তা সংস্থা IINA প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেদ্দা, সৌদি আরবের জেদ্দাতে হচ্ছে এটার সদর দপ্তর অবস্থিত। আমরা ন্যাব নিউজ নেটওয়ার্কটা পড়েছিলাম NNA, সুতরাং ওটা আর পড়বো না। AAP অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস বা AAP। AAP হচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা, অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা। AAP প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া। আন্তরা, আন্তরা হচ্ছে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম, সরি সংবাদ সংস্থা। ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আন্তরা। আন্তরা প্রতিষ্ঠিত হয় 1937 সালে। সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। মনে পড়ে কারণ এটা পড়িয়েছিলাম আপনাদের লেকচার নাম্বার 2-এ। SPA কোন দেশের সংবাদ সংস্থা? SPA হচ্ছে সৌদি প্রেস এজেন্সি, হচ্ছে সৌদি আরবের সংবাদ সংস্থা SPA। SPA প্রতিষ্ঠিত হয় আমাদের জন্মের বছরে অর্থাৎ 1971 সালে। SPA প্রতিষ্ঠিত হয়। SPA সদর দপ্তর হচ্ছে রিয়াদ, সৌদি আরবের। MENA মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিনা কোন দেশের সংবাদ সংস্থা? মিনা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা। তার মিনা প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 1950 সালে মিনা প্রতিষ্ঠিত হয়। মিনার সদর দপ্তর অবস্থিত হচ্ছে কায়রো। কায়রো হচ্ছে মিশরের। JTA প্রণাম হচ্ছে জিউস টেলিগ্রাফিক এজেন্সি। জিউস টেলিগ্রাফিক এজেন্সি। জিউস টেলিগ্রাফিক এজেন্সি বা জিটিএ। জিটিএ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইহুদি সংবাদ মাধ্যম।
জেটিএ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইহুদি সংবাদ মাধ্যম। এটি প্রতিষ্ঠিত হয় বেলফোর ঘোষণার বছরে 1917 সালে। 1917 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হচ্ছে সদর দপ্তর অবস্থিত জেটিএ। লাস্টটা কিন্তু এ, ইউএ, জিনহুয়া, XINHUA, জিনহুয়া। জিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? জিনহুয়া হচ্ছে গণচীনের সংবাদ সংস্থা, চীনের সংবাদ সংস্থা হচ্ছে জিনহুয়া। এটি প্রতিষ্ঠিত হয় 1931 সালে এবং এটা নিউজ এজেন্সি করা হয় 1937 সালে। জিনহুয়ার সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেইজিং। আমরা যে বৃহৎ আকারে কয়েকটা সংবাদ সংস্থা দেখলাম, কিন্তু একটু গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা দেখলাম। এরপর কোনটা কোন দেশের সংবাদ সংস্থা আপনাদের শিটে দেওয়া আছে, একটা দেখে নেবেন। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। সংবাদপত্র আপনাদের শিটে দেওয়া আছে সম্ভবত। সংবাদপত্র নিয়ে আমি একটু কথা বলি। একটা ইনফরমেশন শুধু আমরা জানবো সংবাদপত্র নিয়ে, সেটা হলো আসাহি সিম্বন। আসাহি সিম্বন হচ্ছেন বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক। বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক হচ্ছে আসাহি সিম্বন। আসাহি সিম্বন হচ্ছে জাপানের পত্রিকা, টোকিও থেকে প্রকাশিত হয়। এর সদর দপ্তর হচ্ছে টোকিও, জাপান। আমরা হচ্ছে আরো অনেকগুলো সংবাদ সংস্থা আছে, আপনাদের সেটা দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। বৃহৎ আকারের কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থা এবং একটি সংবাদপত্র দেখলাম। তো অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে ক্লাস, অনেকক্ষণ হয়ে গেল, আপনারা বোর ফিল করছেন। আমরা আজকে আমাদের আলোচনার শেষে চলে আসছি। হয়তো একটু অসুস্থতার কারণে আমার গলার স্বরটা একটু বসে গেছে, কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হয়েছে। তারপরেও কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি একটু আমাকে নক করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে চলে হয়তো দিয়ে দিবে। আর যদি না বুঝতে পারেন, আমি যখন লাইভ ক্লাসে আসবো, আমার লাইভ ক্লাসগুলোতে আপনারা খোলামেলা প্রশ্ন করবেন। আপনার লেকচার শিটের বাকি পড়ালেখাগুলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। আজকে অনেকগুলো ক্লাস নিলাম, অনেক বেশি আলোচনা করলাম। আশা করি সবাই উপকৃত হবেন। তা সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে আবার, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।